আমিও তাই ভাবছি, সেই জিনটা এরকম একটা কাজ কেন করলো। এর পিছনে অন্য রহস্য থাকতে পারে। আমি অন্য রহস্য আছে কিনা এটার জন্য গভীরভাবে খোঁজ নিতে আমার বন্ধু জিনকে পাঠিয়েছি। আমার বন্ধু একজন বয়স্ক ও তথ্য সংরক্ষণকারী জিন। উনি খোঁজ নিতে চলে গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। হুজুরের কথায় আমরা সবাই ওনার বন্ধু জিন আসার অপেক্ষা করতে লাগলাম। হুজুরের কথা মতো কিছুক্ষণ পর ওনার বন্ধু জিন এসে ওনাকে ইশারা করায় হুজুর আমাদের সবাইকে বললেন, আপনারা সবাই এখানে একটু অপেক্ষা করুন, আমি ঘরের ভিতরে যাচ্ছি। আমি না ডাকা পর্যন্ত কেউ ঘরে আসবেন না। কথাটা বলে হুজুর ঘরে চলে গেলেন। আর প্রায় 10-15 মিনিট পর এসে হুজুর সবাইকে ডাকলেন। আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হলো। আমি সন্দেহ করেছিলাম এখানে অন্য কোনো কাহিনী আছে। আপনারা সবাই প্রথমবার আমার কাছে যাবার পর আমাকে বলছিলেন রাগের বশে সামিয়াকে কালো জাদু করা হয়েছে। আমি আপনাদের কথা শুনে সামিয়াকে আসলেই কালো জাদু করা হয়েছে কিনা সেটার খোঁজ নেই। আর বুঝতে পারি, হ্যাঁ, নিশাত একজন তান্ত্রিককে দিয়ে সামিয়ার উপর কালো জাদু করে সেই জিনটাকে পাঠিয়েছে, তাই না? এতদিন ধরে এটাই তো জেনে আসছেন সবাই। কিন্তু একটা অবাক করার কথা, জেনে রাখুন, নিশাদের কালো জাদু করার সামিয়ার কাছে সেই জিনটা আসেনি। সেই জিন আসছে সামিয়ার উপর প্রতিশোধ নিতে। সেই জিনের শত্রু হলো সামিয়া। কি? হুজুর, কি বলছেন এসব? সামিয়া সেই জিনের শত্রু? মানে কি? আপনি কি আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, সব সত্যি। হুজুরের কথায় সবার মতো আমিও যেন আকাশ থেকে পড়ি। আমি ভেবেছিলাম আমি ওকে কালো জাদু করায় সেই জিন সামিয়ার কাছে আসছে, কিন্তু না, সেই জিনটা সামিয়ার শত্রু, তাই ওর কাছে আসছে। কিন্তু সামিয়া সেই জিনের শত্রু কিভাবে হলো? এটা জানতে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর, আপনি যা বলছেন তা কি সত্যি? সামিয়া কি এমন করেছে যার কারণে সেই জিনটা সামিয়ার শত্রু হয়েছে? সেটা সেই জিনটার মুখে শুনবো। আমার বন্ধু জিন আমাকে বলছে ওই ভয়ঙ্কর জিনটার নাম কালিয়ান। কালিয়ান জিনকে হাজির করলে সেই সব ঘটনা খুলে বলবে। কালিয়ান জিনকে হাজির করতে কি কি করতে হবে আমাকে সব বলছে। এখন আপনারা আমাকে একটু জায়গা করে দিন, আমার সামনে থেকে সরে। আপনারা পিছনে আসুন। আর শুনুন, কালিয়ান জিনকে হাজির করাবো। ওর রূপ তো ভয়ঙ্কর। ওকে দেখে কেউ ভয় পেলে এখনই অন্য ঘরে চলে যান। ওকে দেখে কেউ ভয় পাবেন না, চিৎকার ও করবেন না। শুধু ও কি বলে এটা শুনবেন। হুজুরের কথায় আমরা সবাই সম্মতি দেওয়ায় হুজুর ঘরের লাইট অফ করে ওনার কাজ শুরু করলেন। ওনার কথা মতো সে জিনকে ডাকার বেশ কিছুক্ষণ পর সে ভয়ঙ্কর রূপ নিয়ে এখানে এসে হাজির হন। জিনটা এসে হুজুরকে বলেন, কি হুজুর, আমাকে বিরক্ত করছেন কেন? ঝামেলা করলে বিরক্ত করব না তো কি করব? এদের মেয়ে সামিয়া কোথায়? সামিয়া আমার কাছে। সামিয়ার অপরাধ কি ছিল যার জন্য তুই ওর কাছে আসছিলি? হুজুরের কথায় তখন জিনটা বললেন, কালা জাদু করার জন্য আসছি। আমাকে তান্ত্রিক কালা জাদুকর পাঠিয়েছে। অভিনয় না করে সবটা খুলে বল, আমি সবটা জেনে গেছি। হুজুরের কথায় সেই জিন বিকট শব্দে হা হা করে হাসতে হাসতে বলল, আমি একজন শক্তিশালী জিন। আমি শয়তানকে অনুসরণ করি। আমার অনুগতে অনেক জিন আছে যারা আমাকে ওদের গুরুদেব বলে সম্মান করে। আমি এসব মানুষের মাঝে আসা, ওদের ধরা বা বিরক্ত করা এসব আমার ছিল না। একদিন আমিও আমার স্ত্রী আমাদের জিনদের মধ্যে একজন বিয়ের বাড়িতে চাই। সেই বিয়ে শেষে আমিও আমার স্ত্রী আমাদের রাজ্যে ফিরে আসার সময় আমার স্ত্রী আমাকে বলে মানুষদের দুনিয়া ঘুরে বেড়াবে। ওর ইচ্ছে পূরণ করতে ওকে নিয়ে তোমাদের মানুষদের দুনিয়াতে ঘুরতে আসি। আমরা ঘুরতে ঘুরতে সেই সন্ধ্যা হওয়ার আগে আমিও আমার স্ত্রী সাপের রূপ নিয়ে চলতে থাকি একটা আম বাগানে। সেই আম বাগানটা অনেক বড় ছিল, আর সন্ধ্যার দিকে সেখানে কোনো মানুষ যাওয়া আসা করে না। তাই আমিও আমার স্ত্রী সাপ রূপ নিয়ে সেদিকে চলে যাচ্ছিলাম। আমার স্ত্রী ও আমি সাপ রূপে চলে যাওয়ার সময় হঠাৎ করে দুটো মেয়ে আমাদের সামনে চলে আসে। আপনি হয়তো জানেন, আমরা জিনেরা কোনো পশু বা প্রাণী রূপে থাকলে, সেই অবস্থায় কোনো মানুষ সামনে আসলে আমরা তাদের সামনে আসল রূপ নিতে পারি না বা বাতাসেও মিশে যেতে পারি না। মেয়ে দুটো সামনে আসায় আমরা রূপ পরিবর্তন না করতে পেয়ে
আমিও আমার স্ত্রী ফেনা তুলি। আমরা ফেনা তুলি যেন ওরা আমাদের দেখে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু সেটা হয় না। আমার ফেনা তোলা দেখে দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে ভয় পেয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এটা দেখে আর একটা মেয়ে পাশে থাকা একটা গাছের ডাল দিয়ে আমাকে আঘাত করতে থাকে। ওর আঘাতে আমি পালিয়ে যেতে পারলেও আমার স্ত্রী পালাতে পারেনি। আমার স্ত্রী পালাতে না পারায় সে মেয়েটি সাপ ভেবে আমার স্ত্রীকে সেখানেই মেরে ফেলে। আমার স্ত্রীকে মেরে ফেলা মেয়েটাই হলো আপনাদের এই সামিয়া। আর আমার স্ত্রী মরার কিছুদিন পর আমি প্রতিশোধ নিতে এই সামিয়ার কাছে আসি। ওর কাছে এসে সব খোঁজ নেই। সব খোঁজ নেওয়ার সবে এটা জানতে পারি যে ওর বয়ফ্রেন্ড নিশাত হলো একটা জাদুকর তান্ত্রিক কাছে যাবে। আমি তখন সেই সুযোগটা নেই। আমি সেই তান্ত্রিকের ডাকটায় হাজির হই, আর তান্ত্রিক আমার সাথে চুক্তি করে। তান্ত্রিক আমাকে বলে আমাকে খুশি করবে বিনিময়ে সামিয়ার কাছে যেতে হবে, ওকে পাগলি বানাতে হবে। তান্ত্রিকের কথায় আমি রাজি হই আর সামিয়ার কাছে আসি। আমি সামিয়ার কাছে আসার পর শুরুতে ভেবেছিলাম ওকে শুধু পাগলি না, ওকে মেরে ফেলবো। এতে আমার কোনো দোষ হবে না, সব দোষ হবে তান্ত্রিক নিশাতের। কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা আসে। আমি ভাবি এই সামিয়া মেয়েটা আমার স্ত্রীকে মেরেছে। আমার তো এখন স্ত্রী নেই, তাই এখন থেকে সামিয়াকে স্ত্রী মনে করব। ওকে আমি বিয়ে করব। সামিয়াকে স্ত্রী মনে করে ওকে বিয়ে করব। এইসব ভেবে আমি রাতের বেলায় ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতাম। সামিয়া আমার স্ত্রীকে মেরে ফেলেছে, এর জন্য শাস্তি স্বরূপ ওকে আমাকে বিয়ে করতে হবে, আমার বউ হয়ে থাকতে হবে। কিন্তু হুজুর, তুই ওদের বুদ্ধি দিয়ে হঠাৎ করে বিয়ে করতে বলি, আর ওরা বিয়ে করলো। হুজুরের কথা নিশাত আর সামিয়া বিয়ে করেছে ঠিকই, কিন্তু আমি সামিয়াকে নিশাতের সাথে সংসার করতে দেব না। সামিয়া আমার বউ হবে, আমার সাথে সংসার করবে। আমি সামিয়াকে আমার রাজ্যে বন্দি করে রেখেছি, আমি ওকে ছাড়বো না। সেই জিনের কথায় আমরা সবাই অনেক অবাক হই। তাহলে ভিতরে ভিতরে এরকম একটা ঘটনা ঘটেছে। এদিকে তখন হুজুর জিনটাকে বলল, তুই যা বললি তা তো মিথ্যে। ও হতে পারে, মানে তুই তো বানিয়ে বানিয়ে বলতে পারিস। সামিয়া যেহেতু এই ঘটনা ঘটাইছে, তাহলে সামিয়া সত্যিটা বলতে পারবে। তুই সামিয়াকে এখানে হাজির কর, ওকে নিয়ে আয়। না না, আমাকে এতটাও পাগল ভাবিস না হুজুর, আমাকে বোকা বানানোর ধান্দা। আমি সামিয়াকে এখানে নিয়ে আসলে তোরা ওকে আটকে দিবি। আমি সামিয়ার বিষয়ে যা যা বলবো সব সত্যি। আমার স্ত্রীকে হত্যা করেছে, যার ফলে আমি ওকে ধরে নিয়ে গিয়ে আমার রাজ্যে বন্দি করেছি। আমি ওকে বিয়ে করব, বিয়ে করে সংসার করবে ও আমার সাথে, আমাদের সংসার হবে। কালিয়ান, নিজেকে এত বেশি চালাক ভাবিস না। তুই আমার এখানে কথা বলছিস, আর ওদিকে আমার জিনেরা তোর রাজ্যে গিয়ে তোর অনুগত জিনদের মেরে সামিয়াকে নিয়ে চলে আসছে। পাশের রুমে আছে সামিয়া। হুজুরের কথায় সামিয়ার মা, আমার মা ও সামিয়ার ভাবি সবাই দৌড়ে পাশের রুমে গিয়ে দেখলেন আসলেই সত্যি সামিয়া ওই ঘরে জ্ঞান হারিয়ে পড়ে আছে। এদিকে তখন সেই জিন হুজুরকে বললেন, হুজুর, তুই তো তোর খেলা দেখাইলি, এখন আমি আমার খেলা দেখাবো। আমি তোদের কাউকে শান্তিতে থাকতে দেব না। সামিয়াকে আমি আবার কোনো না কোনো এক সময় নিয়ে যাব। কথাটা বলে সেই জিনটা বাতাসে মিশে গেল। জিনটা যাওয়ার সময় সামিয়াদের বাড়ির গাছের একটা বিশাল ডাল ভেঙে সামিয়াদের ঘরের উপরে ফেললেন। বিশাল একটা ডাল ঘরের উপরে পড়ায় মনে হলো বোম পড়লো। ডাল পড়ার সাউন্ডে সবাই দৌড়ে বাইরে বের হতেই দেখলাম ডাল ভেঙে পড়ে আছে। তখন হুজুর সবাইকে বললেন, কেউ ভয় পাবেন না, এটা কালিয়ান জিনের কাজ। ও রাগের মাথায় এটা করছে। আসুন, সামিয়ার কাছে যেতে হবে। কথাটা বলে হুজুর সামিয়ার কাছে গেলেন। তখনও সামিয়া বেহুশ হয়েছিলেন। সামিয়া বেহুশ থাকায় হুজুর দোয়া কালাম পরে পানিতে ফু দিয়ে সেই পানি সামিয়ার শরীরে ছিটিয়ে দেওয়ায় কিছুক্ষণ পর সামিয়ার হুঁশ ফেরে। সামিয়ার হুঁশ ফেরায় ও নিজেকে বাড়িতে দেখে সবাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তখন হুজুর সামিয়াকে সাহস দিয়ে বলে,
ভয় পেও না মা, তুমি এখন বাড়িতে তোমার কোনো ভয় নেই। কথাটা বলে সামিয়াকে পরা পানি খেতে দেওয়া হয়। পানি খাওয়ার পর সামিয়াকে ঘিরে সবাই বসে। তখন হুজুর বলেন, সামিয়া, কালিয়ান জিন আমাদের কিছু কথা বলেছিল, তুমি হয়তো জানো না। তোমাকে খেয়াল করিয়ে দেই, কিছুদিন আগে তুমিও তোমার বান্ধবী মিলে কোনো আম বাগানে গিয়েছিলে, আর সেখানে কি কোনো সাপকে আঘাত করেছিলে? হ্যাঁ হ্যাঁ, আপনারা কিভাবে জানলেন? তখন হুজুর সব ঘটনা খুলে বললেন। হুজুর বলে, তুমি যে সাপটাকে মেরে ফেলছো ওটা সাধারণ কোনো সাপ ছিল না, ওটা ছিল তোমার কাছে আসা জিনটার বউ। তুমি ওর বউকে মারায় ও তোমার কাছে আসছে। এখন তুমি বলো তো আসলে সেদিন কি ঘটেছিল? ঘটনা আমাদের বাড়িতে ঘটেনি। আমি আমার বান্ধবীর ভাইয়ের বিয়ের উপলক্ষে ওদের বাড়িতে যাই। তো বান্ধবীর বাড়িতে যাওয়ার পর সেখানে অনেক মজা করি, ঘোরাঘুরি করি। যেদিন আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে হবে তার আগের দিন বিকালে আমার বান্ধবী বলে, চল আমরা আম বাগানে ঘুরতে চাই। বান্ধবীর কথা মতো আমরা আম বাগানে ঘুরতে যাই। আম বাগানটা অনেক বড় ছিল। ওখানে ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে আসছিল বুঝতেই পারিনি। সন্ধ্যা হয়ে আসার আমরা সেই আম বাগান থেকে বাড়িতে আসার পথে দুটো কালো সাপকে দেখতে পারি। সাপ দুটো সাধারণ সাপের থেকে বড় ছিল। সাপ দুটো আমাদের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমরা বাড়িতে আসতে পারছিলাম না, এমন অবস্থায় দুটো সাপ আমাদের ফোনে তুলে ভয় দেখাতে থাকে। আর একটি সাপ সামনে এগিয়ে আসতে থাকে। এটা দেখে আমার বান্ধবী সেখানে জ্ঞান হারায়। ওদের সাপটা সামনের দিকে এগিয়ে আসে, আমি ভয় পেয়ে যাই। একটা গাছের ডাল দিয়ে সে সাপটিকে আঘাত করি আর ওটা মারা যায়। আমি তো ইচ্ছে করে ওকে মারিনি। আমি ওকে মারলেও ও এসে আমাদের কামড়ায় দিত। একটা সাপকে মারায় আরেকটা সাপ পালিয়ে যায় সেখান থেকে। সাপের চলে যাওয়ায় আমি আমার বান্ধবীর বাড়ির দিকে ঘুরে চিৎকার করি। আমার চিৎকারে সবাই এসে আর বান্ধবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর ওর জ্ঞান ফেরা পরে এই বিষয়টা কেউ গুরুত্ব দেয়নি। সবাই ভাবে ওটা নর্মাল সাপ ছিল, সবার মতো আমিও তাই ভেবেছিলাম। এতদিন তো এসব কিছু জানতাম না, কিন্তু আজ এতদিন পর আপনার কাছে জানতে পারলাম। হুজুর, আমি সত্যি জানতাম না ওটা রূপ সাপ রূপের জিন ছিল। তুমি চিন্তা করো না মা, তোমার জায়গায় অন্য কেউ হলে তাই করতো, সাপটাকে মারতো। এখানে তোমার কোনো দোষ নেই। হুজুর, এখন কি হবে? আমার ছেলের সাথে তো সামিয়ার বিয়ে হলো, এখন ওদের কি হবে? সামিয়া কোথায় থাকবে? সামিয়া আপনাদের বাড়িতে থাকতে আপনার ছেলের সাথে বিয়ে হয়েছে না? তাহলে ওরা একসাথে থাকবে, ওদের আর আলাদা করা যাবে না। আমি সামিয়ার শরীর সহ 2 জনের বাড়িটা বন্ধ করে দিব, আর সবাইকে কিছু আমল শিখিয়ে দিব। এগুলো আমল করবেন। মনে রাখবেন, সেই জিনটা কিন্তু সাধারণ জিন না, ওর শক্তি অনেক। ও সব সময় চাইবে সামিয়াকে নিয়ে যেতে। তবে এটাও জেনে রাখুন, আমি এত সহজে সামিয়াকে নিয়ে যেতে দিব না। আমি আরেকবার ওই জিনটাকে হাতে পেলে বন্দি করে রাখবো। কথাটা বলে হুজুর ওনার মতো কাজ করে। আমাকে বলে সামিয়াকে নিয়ে বাড়িতে যেতে। হুজুরের কথা মতো মা বাবা সহ আমি সামিয়াকে নিয়ে আমার বাড়িতে চলে যাই। আমরা বাড়িতে যাওয়াই হুজুরও সামিয়াদের বাড়ি থেকে তার বাড়ির দিকে যেতে থাকে। তখন অনেক রাত হয়ে গেছিল। হুজুর বাড়ি যাওয়ার সময় সেই কালিয়ান জিনটা হুজুরকে অদৃশ্যভাবে বলেন, হুজুর, তুই মিছে মিছে আমার সাথে ঝামেলায় জড়ালি। তুই কি জানিস না আমার বিষয়? জানিস না আমি তোকে সহ তোর জিনদের কি অবস্থা করতে পারি? তোকে আমি শান্তিতে থাকতে দেব না। দুনিয়ার সমস্ত শক্তি তো আর তোর কাছে নেই, তাই না? আমাদের কাছেও তো শক্তি আছে। আমাকে ভয় না দেখিয়ে চলে যা এখান থেকে। আর শোন, সামিয়ার জীবন থেকে চলে যা। সামিয়া ইচ্ছে করে তোর স্ত্রীকে আঘাত করে মারেনি, এটা তুই ভালো করে জানিস। জেনে শুনে একটা মেয়ের জীবনটা এভাবে শেষ করে দিচ্ছিস কেন? আমি কি করব না করব তোর কাছ থেকে শুনবো না হুজুর। কথাটা বলে বিকট একটা শব্দ এসে সেখান থেকে চলে গেলেন জিনটা। এদিকে আমি সামিয়াকে আমার বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে আসার পর রাতের বেলায় মা রান্না করলেন। রান্না শেষে সবাই খাবার খেলাম। খাবার খেয়ে আমিও সামিয়া ঘরে গিয়ে শুয়ে পড়ার সাথে সাথে শুরু হলো সেই জিনটার অত্যাচার। সেই জিনটা প্রতিনিয়ত পাথর দিয়ে আমাদের ঘরের টিনের চালে ঢিল মারতে লাগলেন। ও ঢিল মারায় আমিও বাবা কয়েকবার বাইরে বের হই, কিন্তু কিচ্ছু নেই।
মানে পাথর দিয়ে চালের মধ্যে ঢিল মারলে সেটা মাটিতে পড়বে না? কিন্তু আমি ওরকম কিছুই দেখতে পাচ্ছিলাম না। যখন লাইট হাতে বাইরে আসি তখন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সব কিছু স্বাভাবিক দেখে যখন আবার ঘরে গিয়ে শুয়ে পড়ি তখন আবারও সেই জিনটা ঢিল ছুঁড়তে থাকে। শুধু তাই নয়, ঘরের বাইরে ভয়ঙ্করভাবে কান্না করে, কখনো বা হাসতে থাকে। এরকম অবস্থায় মা ও বাবা আমার দরজার সামনে আসে আর আমাকে ডাকায়। আমি উঠে গিয়ে দরজা খুলে দেই। তখন মা বলে, নিশাদ, তুই অন্য ঘরে গিয়ে ঘুমা। সামিয়ার সাথে আমি ঘুমাচ্ছি। তুই ওর সাথে থাকলে সেই জিনটা এভাবে অত্যাচার করবে। মায়ের কথায় আমি কিছু না বলে সামিয়ার দিকে তাকালাম। সামিয়ার দিকে তাকিয়ে বললাম, ভয় পেও না, মা তো আছে তাই না? দেখি এতে যদি কাজ হয়। যদি এতেও কাজ না হয়, সে জিনটা ভয় দেখায়, অত্যাচার করে, তো আমি আবার উঠে আসব। কথাটা বলে আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এদিকে সামিয়া ঘুমায় মায়ের সাথে। আমি অন্য ঘরে যাওয়ায় সেই জিনটা আর সমস্যা করে না, সব কিছু স্বাভাবিক থাকে। রাতে আর তেমন কোনো সমস্যা হয়নি। শুধু আমি ও সামিয়া স্বপ্নের মধ্যে ওই জিনটাকে দেখেছি। পরের দিন সকালে সামিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে কোথাও না পেয়ে চিৎকার করে ওকে ডাকতেই ও ঘর থেকে বেরিয়ে এসে, এই চিৎকার করছো কেন? আমি তো বাথরুমে ছিলাম। ও তুমি বাথরুমে ছিলা? আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম সেই জিনটা তোমাকে নিয়ে গেল কিনা। আরে আমার কিছু না, তুমি ভয় পেও না। হ্যাঁ নিশাদ, ভয় পাস না। তুই বৌমাকে নিয়ে ঘরে বস। আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসছি। মায়ের কথায় আমরা ঘরে গেলাম আর কিছুক্ষণ পর নাস্তা করে নিলাম। সামিয়ার জীবন থেকে কালিয়ান জিন এখনো চলে যায়নি। সবসময় ভয়ে থাকতে হয় কখন কালিয়ান জিন আবার এসে সামিয়াকে নিয়ে যায়। ভয়ে ভয়ে ছিলাম সব সময়। আমি যে হঠাৎ করে বিয়ে করেছি, এতে আস্তে আস্তে আশেপাশের প্রতিবেশীরা সবাই আমার বউ সামিয়াকে দেখতে আসতে লাগলেন। সবাই দেখার সময় আমি সামিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। সেদিনটা এভাবেই কেটে গেল। সেদিন সন্ধ্যার আগে আমি কিছু জিনিস নিতে বাজারে গিয়েছিলাম। বাজার থেকে বাড়িতে আসার পর সামিয়াকে ডাক দিলাম, কিন্তু সামি আমার ডাকে কোনো সাড়া দিল না। সামিয়াকে না দেখে মাকে বললাম, মা, ও মা, সামিয়া কোথায়? সামিয়াকে তোর চাচাতো ভাইয়ের বউ ওদের বাড়িতে নিয়ে গেল। যা ওদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আয়, নইলে তোর ভাবিকে ডাক দিয়ে বল ওকে নিয়ে আসুক। মায়ের কথায় আমি খুশি মনে চাচাতো ভাইয়ের বাড়িতে গেলাম। গিয়ে সামিয়াকে ডাক দিলাম। কি হয়েছে নিশাদ? কাকে ডাকছিস এমন করে? ভাবির কথা আমি বললাম, ভাবি, সামিয়াকে নিতে আসলাম। সামিয়া, বাইরে আসো। আমার কথায় ভাবি অবাক হয়ে বলল, নিশাদ, তোর বউ সামিরা তো আমার কাছে নেই, এখানে ডাকছিস কেন? ভাবির কথায় আমি অবাক হয়ে বললাম, মানে কি? মা তো বলল আপনি সামিয়াকে নিয়ে আসছেন। না নিশাদ, আমি তো তোর বউকে নিয়ে আসিনি, সত্যি আমি তো স- এসব কিছুই জানি না। তখন চাচিও এসে বলল, সামিয়াকে ওরা ওদের বাড়িতে নিয়ে আসেনি। ওদের কথা শুনে আমার বুকের মাঝে ধুকপুক করলো। আমি বুঝতে পারলাম এখানে অন্য কিছু ঘটেছে, কিন্তু এটা তো চাচি ও ভাবিকে বুঝতে দেওয়া যাবে না। ওদের বুঝতে না দিয়ে আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে সামিয়াকে সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওকে কোথাও খুঁজে না পেয়ে হুজুরকে কল দিলাম। কল দিয়ে আমি কিছু বলার আগেই হুজুর আমাকে বলল, সামিয়াকে কালিয়ানের কাছে আবার নিয়ে গেছে। তুমি আর দেরি না করে তোমার বাবা ও শ্বশুরকে নিয়ে আমার কাছে চলে আসো। হুজুরের কথায় শ্বশুরকে কল করে সব কিছু বললাম। ওনাকে বলে আমিও বাবা তখনই রওনা করলাম হুজুরের বাড়ির দিকে। হুজুরের বাড়িতে যাওয়ার পথে সবাই একসাথে হলাম আর হুজুরের বাড়িতে চলে গেলাম। ওখানে যাওয়ার পর হুজুর বললেন, আমি আপনাদের বাড়ি বন্ধ করে রাখছিলাম যেন কালিয়ান জিন সামিয়াকে নিয়ে যেতে না পারে। ওদিকে সেই জন্য কালিয়ান জিন একটা চালাকি করে নিশাদের চাচাতো ভাইয়ের বউ মানে ওর ভাবির রূপ নিয়ে ওকে নিয়ে বাড়ির বাইরে যায় আর ওকে নিয়ে চলে যায়। হুজুরের কথায় আমি জিজ্ঞেস করলাম, এখন কি হবে হুজুর? আমি বাজারে গিয়েছিলাম, বাজারে না গেলে এমনটা হয়তো হতো না। এখন আর বলে কোনো লাভ নেই। সামিয়ার অবস্থা ভালো না। কালিয়ান জিন সামিয়াকে অনেক আঘাত করছে, কারণ সামিয়া ওকে বিয়ে করতে রাজি হয়নি বলে। কালিয়ান আজকেই ওকে বিয়ে করবে। বিয়ে করবে বলতে এতক্ষণ বিয়ে করতো, কিন্তু আমার দুজন ছাত্র জিন তখন গিয়ে বিয়েটা ভেঙে দিছে। বিয়ে ভেঙে দেওয়ায় কালিয়ান জিন আমার ছাত্র জিন দুটোকে আঘাত করে আহত করছে। হুজুরের এমন কথায় আমরা ভয় পেয়ে বলি, এখন তাহলে কি হবে? আমরা কি সামিয়াকে ফিরে পাবো না হুজুর? ওকে তাহলে কালিয়ান জিন বিয়ে করবে? আমাদের কথায় হুজুর বললেন,
চিন্তা করবেন না, আমি কালিয়ানকে এক্ষুনি হাজির করছি। কথাটা বলে হুজুর কালিয়ান জিনকে হাজির করার চেষ্টা করলেন, কিন্তু সেই জিন কোনোভাবেই হাজির হয় না। জিন হাজির না হওয়ায় হুজুরকে বললাম, হুজুর ও তো হাজির হচ্ছে না, এখন উপায় কি? চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। এই বলে হুজুর ওনার বন্ধু জিনকে সেখানে ডাকলেন। হুজুর, এভাবে কালিয়ান জিন হাজির হবে না। আমি আপনাকে কিছু রিচুয়াল শিখিয়ে দিচ্ছি। এটা করলে কালিয়ান জিন এখানে হাজির হতে বাধ্য হবে। আপনি ওকে এখানে হাজির করে সহজে ছেড়ে দিবেন না। ও যাই বলুক, আমরা আছি। ওনার শিখিয়ে দেওয়া কথা মতো হুজুর মাটিতে একটা গোল বৃত্ত এঁকে আমাদের সবাইকে নিয়ে সেই গোল বৃত্তের ভিতরে গেলেন। সেখানে যাওয়ার পর বন্ধু জিনের শিখিয়ে দেওয়া কথা মতো হুজুর কালিয়ান জিনকে হাজির করার চেষ্টা করলেন। এইবার কালিয়ান জিন সেখানে হাজির হন ও হাজির হয়ে বলেন, হুজুর, আগেরবার আমাকে বোকা বানিয়েছিলি না? এবার কোথায় যাবি? আমি সামিয়াকে আমার মায়াজালে বন্দি করে রেখেছি, যেখানে তোর জিন ওকে কোনোভাবেই নিয়ে আসতে পারবে না। কালিয়ান, আজকে আর তোমার সাথে ভালো ব্যবহার করব না। সোজাসুজি একটা কথা বলছি, তুই সামিয়াকে ফিরিয়ে দিয়ে ওর জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাবি। না গেলে কি করবি? মারবি আমাকে নাকি বন্দি করবি? মনে রাখিস হুজুর, আমার অনুগতে অনেক জিনই ভিন্ন দিকে অনেক কাজে রেখে এসেছি। কিছু জিনেরা সামিয়াকে বন্দি করে ধরে আছে। ওরা অনেক শক্তিশালী। আমি তোর এখানে আসার আগে ওদের বলে আসছি, আমার কোনো কিছু হলে ওরা যেন সামিয়াকে মেরে ফেলে। তাই আমাকে কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করবি। সামিয়ার কিছু হলে তুই বেঁচে থাকবি ভাবছিস? তোকে শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, সামিয়াকে ফিরিয়ে দিয়ে চলে যা। যাবি কিনা বল? হুজুর, এত কিছু বলার পরেও আমাকে ভয় দেখাচ্ছিস? আমি সবার মতো তোর পরিবারের পিছনে লাগবো, বলে দিলাম। ব্যাস, অনেক হয়েছে, আর না। কথাটা বলে হুজুর কালিয়ান জিনকে বন্দি করবে এমন একটা সময় হঠাৎ করে সেখানে চলে আসলেন কালিয়ান জিনের অনুসারী কয়েকটা জিন। ওরা এসে হুজুর সহ আমাদের এমনভাবে আঘাত করলেন যে আমরা ছিটকে গিয়ে পড়লাম ঘরের একটা কোণে। আমরা ছিটকে পড়ে ব্যথায় চিৎকার করছিলাম। তখন হুজুর কষ্ট করে উঠে দাঁড়ালেন, আর তখনই হুজুরের কাছে আসলেন ওনার বন্ধু ও ছাত্র জিনেরা। ওরা এসে কোনো কথা না বলে কালিয়ান জিন ও তার অনুগত জিনদের সাথে যুদ্ধ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ যুদ্ধ শেষে হুজুরের বন্ধু জিনেরা কালিয়ান জিনের অনুগত সকল জিনকে মেরে ফেললেন, আর কালিয়ান জিনকে ধরে হুজুর তার সামনে বসালেন। তখন হুজুর বললেন, কালিয়ান, এখন কি হলো? এখন কোথায় যাবি? মনে নাই, স্বামী আমার কাছে বন্দি। আমাকে কিছু করে দেখ স্বামীর কি অবস্থা করে ওরা। ওর কথায় হুজুর আর কথা না বাড়িয়ে ওকে বোতল বন্দি করে ফেললেন। বোতলে বন্দি করার সময় ও হুজুরের কাছে মাপ চাইছিল। ও বলেছিল, আমি সামিয়াকে ছেড়ে চলে যাব, ছেড়ে দিন আমাকে। কিন্তু হুজুর কোনো কথা না শুনে ওকে বোতল বন্দি করে ফেলেন। কালিয়ানকে বোতলবন্দি করার পর হুজুর তার বন্ধু জিনদের বললেন, আপনি এই বোতলটা সাথে করে কালিয়ান জিনের রাজ্যে যান, আর সামিয়াকে যে জিনেরা বন্দি করে রাখছে ওদের দেখান, আর বলেন সামিয়াকে ছাড়লে কালিয়ানকে ছেড়ে দিবেন। এভাবে বলে ওদের বোকা বানাতে হবে। হুজুরের কথায় ওর বন্ধু জিন চলে গেলেন জিন রাজ্যে, আর সামিয়াকে যারা বন্দি করেছে তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি সামিয়াকে ছাড়বে? যদি না ছাড়ো তাহলে তোমাদের গুরু কালিয়ান জিন এই বোতলের ভিতরে পচে মরবে। ওকে মুক্ত করতে চাইলে এই মায়াজাল কেটে ওকে বের করে নিয়ে আসো। সেই জিনের কথায় কালিয়ান জিনের অনুসারী জিনেরা শুরুতে রাজি না হলেও পরে রাজি হয়। আর সামিয়াকে মায়াজাল থেকে বের করার সাথে সাথেই হুজুরের বন্ধু জিনেরা সাথে সাথে সামিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে হুজুরের বাড়িতে। হুজুরের বন্ধু জিনের পিছে পিছে ওই জিনরাও আসে আর হুজুরকে বলে, হুজুর, এটা কি হলো? তুই আমাদের গুরু কালিয়ান জিনকে বন্দি করছিস, বন্দি করে আবার বললি মেয়েটাকে ছেড়ে দিলে ওকে ছেড়ে দিবি। কিন্তু মেয়েটাকে ছাড়ার পরও কেন আমাদের গুরুকে ছাড়ছিস না? এখনই ছেড়ে দে বলছি। কিন্তু হুজুর তো কালিয়ানকে ছাড়বে না। এটা দেখে ওই জিনেরা হুজুরকে আক্রমণ করতে আসলে হুজুর ওদেরকেও বন্দি করে ফেলে। ওদের বন্দি করে মাটির নিচে পুঁতে রাখেন আর আমাদের সবাইকে বলেন, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। কালিয়ান জিন এখন বন্দি, আশা করি সামিয়ার সংসারে আর কোনো ঝামেলা হবে না। এই বলে হুজুর সামিয়া শরীরে ধোয়া কালাম পরে ফু দিয়ে দেন।
তারপর আমরা সেখান থেকে বাড়িতে আসি। বাড়িতে আসার পর থেকে আল্লাহর রহমতে ভালো আছি। সামিয়ার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। জিনের সাথে সহবাস, এটা তো একটা নাম মাত্র। আমার এই গল্পটা লেখার কারণ হলো কালো জাদু থেকে মানুষকে সাবধান করা।